আসসালামু আলাইকুম। আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। আমরা আজকে যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য বা এবার যারা এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। শুধু এটা শুধু বাংলা যারা পড়বে শুধু তাদের জন্য নয়, এটা হচ্ছে এমনই একটি কবিতা পড়বো যেই কবিতাটি হচ্ছে সবার জন্য প্রযোজ্য। যারা বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান যেটাই পড়ুক, সবগুলোর মধ্যে এই টপিকসটার মধ্যে বাঙালি জাতির পরিচয় আছে। কার? বাঙালি জাতির। তাহলে কবিতাটির নাম হচ্ছে আমার পরিচয়। এই কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। তাহলে আমরা প্রথম প্রশ্নে আসি যে আমার পরিচয় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? আমার পরিচয় কবিতাটি সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র কাব্যগ্রন্থ থেকে। কিশোর কবিতা সমগ্র কাব্যগ্রন্থ থেকে আমার পরিচয় কবিতাটি নেওয়া হয়েছে। এরপর আমরা সৈয়দ শামসুল হক আমার পরিচয় বলতে কার পরিচয়? কবি বলছে এখানে সমগ্র বাঙালির পরিচয় বা কবিতার পরিচয় দিয়েছেন। কি হিসাবে দিয়েছেন আমরা দেখে নিব। তার আগে আমরা কি পড়ব? লেখক পরিচিতিটা পড়ব। সৈয়দ শামসুল হক 27শে ডিসেম্বর 1935 সালের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করে। তাহলে আমাদের এই দিনাজপুর অঞ্চল বা আমাদের রংপুর বিভাগেরই একজন বিখ্যাত কবি। 27শে ডিসেম্বর 1935 সালে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর সিদ্দিক হুসাইন, মাতার নাম সৈয়দ হালিমা খাতুন। তাহলে সৈয়দ শামসুল হকের পিতার নাম কি ছিল এবং মাতার নাম কি ছিল আমরা এগুলো তথ্য অবশ্যই আন্ডারলাইন করে রাখবো। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক মানে এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং জগন্নাথ থেকে ইন্টারমিডিয়েট বা আইএম বা এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি কলেজ সার্টিফিকেট। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে বাংলাদেশের শিক্ষার বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। এক সময় পেশাগত জীবনে সাংবাদিকতা। তাহলে আমরা আরেকটি তথ্য পাইলাম, সৈয়দ শামসুল হক পেশাগত জীবনে কি ছিলেন? সৈয়দ শামসুল হক পেশাগত জীবনে সাংবাদিক ছিলেন। বেছে নিলেও পরবর্তী সময় সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। অর্থাৎ এই বাংলা সাহিত্য তিনি এই সাংবাদিকতার পাশাপাশি বেশি সময় এই সাহিত্য চর্চায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তারপর বলতেছে কবিতা, উপন্যাস, নাটক রচনা, বলছে কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। শিশুতোষ রচনাও রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য অবদানের জন্য তিনি 21শে পদক, বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ পদক 21শে পদক, বাংলা একাডেমি সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করে। একাডেমি পদক তো আমি প্রতিটা ক্লাসেই বলি যে বাংলাদেশের শিক্ষার বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে 1955 সালে। এখানে সাহিত্য গবেষণা বা রিসার্চ সেন্টার আছে। এরপর বলছে তার উল্লেখযোগ্য গ্রন্থ মানে বই, একতা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্কক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প হচ্ছে শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্প ইত্যাদি। উপন্যাসগুলো হচ্ছে বৃষ্টি ও বিদ্রোহীগণ। আমরা সৈয়দ শামসুল হককে গোটা বাংলাদেশ চিনি যেই কারণে, সেটা হচ্ছে নাটকের জন্য। তিনি এই যে একটি নাটক লিখেছেন পায়ের আওয়াজ পাওয়া যায়, বাংলাদেশের একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। এই নাটকটিতে আমরা গেরিলা আক্রমণ, বাঙালিরা এই বাঙালি জাতি গেরিলা আক্রমণের মধ্য দিয়ে কিভাবে স্বাধীনতা পেয়েছে বা আমরা কিভাবে আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছি এটা, এবং পাক হানাদার বাহিনীকে কিভাবে প্রতিহত করেছি, এই নাটকটি দেখলে আমরা বুঝতে পারবো। এবং এই নাটকটি বাংলাদেশ সরকার প্রতিটা জেলায় সরকারিভাবে পাবলিসিটির মাধ্যমে প্রচার করেছিল যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কিভাবে হয়েছিল এবং বাঙালির অবদান কতটুকু। এই নাটকটি আমরা অবশ্যই দেখে নিব। এবং নুরুল দিনের সারা জীবন, আমরা আরেকটি তথ্য পাচ্ছি যে আরেকটি নাটকের নাম হচ্ছে নুরুল দিনের সারা জীবন। এই নুরুল দিনের সারা জীবন নাটকটি আমরা পড়লে দেখতে পাবো যে এই নুরুল দিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিভাবে এই আমাদের দিনাজপুর রংপুর অঞ্চলে কৃষক নেতাদের নিয়ে ঐক্য করে আমাদের দেশটাকে ব্রিটিশের হাত থেকে রক্ষা করেছেন। এই নাটকটি আমরা দেখলেই বুঝতে পাবো যে নুরুল দিনের সারা জীবন। নুরুল দিন একজন কৃষক নেতা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। আমরা এই দুইটা নাটক অবশ্যই দেখে নিব। এই দুইটা নাটকের জন্য আমরা গোটা বাংলাদেশে নুরুল দিনকে সৈয়দ শামসুল হককে আমরা এক বাক্যেই চিনি বা এক নামেই চিনি।
এরপর বলছে ঈর্ষা, এটাও নাটক। বলছে শিশুতোষ গ্রন্থ হচ্ছে সীমান্তে সিংহাসন। 27শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন, 27শে সেপ্টেম্বর 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 27 তারিখে জন্ম, 27 তারিখে মৃত্যু, কিন্তু মাসগুলো হচ্ছে আলাদা। আর 2016 সালে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নেন। এতটুকু ছিল লেখক পরিচিতি। আমরা এখন কবি পরিচিতিতে চলে যাব। বলছে আমি জন্মেছি বাংলায়। আমি বলতে কে? আমি বলতে সৈয়দ শামসুল হক নিজেই। তাহলে আমি জন্মেছি বাংলায়, তাহলে কবির জন্ম কোথায়? এই বাংলাদেশে। আমি বাংলায় কথা বলি, তাহলে সৈয়দ শামসুল হকের ভাষা কি? বাংলা ভাষা। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। আলপথ একটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি যে জমির সীমানাকে এক কথায় কি বলে? আলপথ বলে। তাহলে জমির সীমানাকে এক কথায় আলপথ বলে। চলি পলিমাটির কমলে আমার চলার চিহ্ন ফেলে। তাহলে বাংলাদেশের মাটি কিসের কারণে উর্বর হয়েছে? পলির কারণে। কেন? বাংলাদেশের নদীগুলো পৃথিবীর অন্যান্য দেশ থেকে পলি সরবরাহ করে নিয়ে আসে, এ কারণে বাংলার মাটি হচ্ছে পলি, যেটা হচ্ছে ফসল ফলানোর জন্য আদর্শ মাটি। 1300 নদী শুধায় আমাকে। তাহলে বাংলাদেশ কত নদীর দেশ? 1300 নদীর দেশ। আমরা প্রশ্নটাকে আন্ডারলাইন করব, উত্তরটাকে গোল দাগ দিব যে বাংলাদেশ কতগুলো নদী মিলে বাংলাদেশ? 1300 নদী নিয়ে এই আমাদের বাংলাদেশ। 1300 নদী শুধায়। শুধায় মানে হচ্ছে প্রশ্ন করে, কোথা থেকে তুমি এলে, অর্থাৎ কবি কোথা থেকে কবির জন্ম, এই প্রশ্নটি কে করেছে? কবিকে এই বাংলাদেশের নদীগুলো করেছে। কবি উত্তরে কি বলতেছে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। তাহলে কবির জন্ম কোথায়? কবির জন্ম চর্যাপদ থেকে। কোথা থেকে? চর্যাপদ থেকে। তাহলে চর্যাপদ কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ও প্রাচীন নিদর্শন। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ও প্রাচীন নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদটি আবিষ্কার করেন। তাহলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গাবহর থেকে। তাহলে চাঁদ সওদাগরের বাণিজ্য আমরা জানি এই মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। এখানে আমাদের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো এখানে রয়েছে। এই চাঁদ সওদাগরের মাধ্যমে আমরা কি জানতে পারি? যে আমাদের এলাকায় বা আমাদের এই বঙ্গ অঞ্চলে বাণিজ্য করত কারা? চাঁদ সওদাগররা। তাহলে এখান থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি যে বগুড়ার মহাস্থানগড়ে এই চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আমরা সভ্যতায় পেয়েছি। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। তাহলে কৈবর্ত বিদ্রোহ মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য। অনন্ত সামন্ত পালের সাথে মহিপালের যে যুদ্ধ হয়েছিল বাংলার ইতিহাসে, এটা কৈবর্ত বিদ্রোহ। তাহলে কৈবর্ত বিদ্রোহ কার সাথে কার হয়েছে? অনন্ত সামন্ত পালের সাথে মহিপালের হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এবং এটি হয়েছে 1070 সাল থেকে 1077 সাল, 7 বছর এই বিদ্রোহটা ছিল। এরপর আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। তাহলে পাল যুগ কারা? বাংলার প্রাচীন শাসন আমলের যে 400 বছর একটানা শাসন করেছে কারা? এই পালরা। তাহলে পাল যুগ থেকে, পাল একটি কিসের নাম? শাসন আমলের নাম। পাল শাসন প্রতিষ্ঠিত করে কে? পাল শাসন প্রতিষ্ঠিত করে গোপাল। পাল শাসন প্রতিষ্ঠিত করে গোপাল। আর পাল শাসনের শ্রেষ্ঠ শাসকের নাম এই 400 বছরের মধ্যে ধর্মপাল। তাহলে আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। আমরা আরেকটি তথ্য, ইম্পর্টেন্ট তথ্য, মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে বাংলা সাহিত্যের আদি নিদর্শনটি পাওয়া হয়েছে বা লেখা হয়েছিল, এটা পাহাড়পুরের বৌদ্ধ বিহার। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বৃহত্তর বৌদ্ধ বিহার পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত? এই বগুড়ার এই পাহাড়পুরে। এটা নওগাঁ জেলা, বর্তমান নওগাঁ জেলার বাদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি অবস্থিত। এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন পাল বংশের প্রতিষ্ঠিত হচ্ছে গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ শাসকের নাম ধর্মপাল। এই বৌদ্ধ বিহারটি নির্মাণ বা তৈরি করেন ধর্মপাল এবং এটা আবিষ্কার করে স্যার কানিংহাম। তাহলে পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি আবিষ্কার করেছে কে? স্যার কানিংহাম। কত সালে? 1879 সালে এটি আবিষ্কার করে স্যার কানিংহাম। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে এটি স্তূপে পরিণত হয়েছিল। সেখান থেকে স্যার কানিংহাম আবিষ্কার করেছে। আর এটা নির্মাণ করেছেন
ধর্মপাল। ধর্মপালকে গোপালের পুত্র বা পাল বংশের প্রতিষ্ঠাতার ছেলে গোপালের পুত্র হচ্ছে ধর্মপাল। আমি তো এসেছি জোর বাংলার মন্দিরের বেদি থেকে। তাহলে জোর বাংলা মন্দির এটা হচ্ছে আমাদের যে ঐতিহ্য, যে হিন্দু মুসলিম একই সঙ্গে বসবাস করি, এখানে যে আমাদের হিন্দুর পাশে মুসলিম, মুসলিমের পাশে হিন্দু মিলেমিশে থাকি, সেটি বোঝাতে এখানে এই কথাটি বলছে যে আমি তো এসেছি জোর বাংলার মন্দিরের বেদি থেকে। আমি তো এসেছি আউল বাউল বাংলার আউল বাউল মাটির দেউল থেকে। দেউল শব্দের অর্থ দেবালয়, দেবালয় শব্দের অর্থ মন্দির। দেউল বলতে কাকে বোঝাচ্ছে? দেউল শব্দের অর্থ দেবালয় বা মন্দির। অবশ্যই আমরা এই তথ্যগুলো জেনে রাখবো। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া থেকে। তাহলে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি, সার্বভৌম 12 ভূঁইয়া। তাহলে 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া বলতে 12 জন নেতাকে বোঝানো হয়নি। 12 ভূঁইয়া বলতে কাকে বোঝানো হয়নি? 12 জন নেতাকে বোঝানো হয়নি। 12 ভূঁইয়ার নেতার নাম ছিলেন ইশাখা। কি নাম ছিল? ইশাখা। যারা মুঘল শাসন আমলে সম্রাট আকবরের কর্তৃত্ব বা আকবরের ক্ষমতা মেনে নেননি, এদেরকে আমরা এক কথায় 12 ভূঁইয়া বলি। 12 ভূঁইয়া বলতে 12 জন নেতাকে বোঝায় না। 12 ভূঁইয়া বলতে 12 ভূঁইয়ার নেতা ছিলেন ইশাখা। অন্যান্য নেতাগুলোর নাম ছিল চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষণ মাণিক্য। এগুলো হচ্ছে 12 ভূঁইয়ার নেতা। তার মধ্যে শ্রেষ্ঠ নেতার নাম ছিল ইশাখা। এরা কাদের শাসনামল মেনে নেননি? এরা মুঘলদের শাসনামল মেনে নেননি। এরপর বলছি আমি তো এসেছি কমলাদিঘি ও মহুয়াপালা। তাহলে মহুয়াপালা হচ্ছে একটা ময়মনসিংহ পালা গান। এই যে বাংলাদেশে বর্তমান, আগে কি ছিল? মহুয়া পালা গান ছিল। কালের পরিবর্তনে এটার পরিবর্তনে এসে আমরা সিনেমা হল বা ছবির হল পেয়েছি। এটা কালের পরিবর্তনে আমরা এটাও লোপ পেয়ে যাচ্ছে। আমরা এখন সারাদিন ইউটিউবে ঘাটে সব বাড়ি থেকেই বসে বসে দেখতে পারি। এ কারণে তখনকার দিনে এই মহুয়া পালা ও কমলা দিঘি এগুলাই বাংলাদেশের একটা জনপ্রিয় বিনোদন কেন্দ্র ছিল, বা এগুলা সংগঠন ছিল, বিনোদনের সংগঠন। এরপর আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়তুল্লাহ থেকে। তাহলে তিতুমির মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম বা প্রকৃত নাম বা পিতার দেওয়া নাম মিন নিসার আলী। এই প্রশ্নটি আমরা কখনোই ভুলবো না। তিতুমিরের আসল নাম, প্রকৃত নাম বা পিতার দেওয়া নাম কি ছিল? তিতুমিরের নাম ছিল মিন নিসার আলী। তিনি ব্রিটিশদের ত্রাস ছিলেন। ব্রিটিশরা তিতুমিরের নাম শুনলেই ভয় পাইতেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমিরের বাঁশের কেল্লার কথা আমরা সবাই জানি। এ কথাই স্মরণ করাতে কবি তার নামটি দিয়েছেন। এরপর আমি তো এসেছি হাজী শরীয়তুল্লাহ। তাহলে হাজী শরীয়তুল্লাহকে ফরায়েজি আন্দোলনের নেতার নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। ফরায়েজি আন্দোলন কি? ইসলামের যেই কথাগুলো ফরজ, যেগুলা মানা আবশ্যক, ফরজ শব্দের অর্থ আবশ্যক, এই আবশ্যক কাজগুলো বাংলার বুকে প্রতিষ্ঠিত করার জন্য যেই ব্যক্তিটি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তার নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এই হাজী শরীয়তুল্লাহর নাম বাংলাদেশে কতটুকু গুরুত্বপূর্ণ? বাংলাদেশের একটি মাত্র জেলার নাম, তার নাম দিয়ে একটি মাত্র জেলা, ব্যক্তির নাম দিয়ে, সেটা হচ্ছে শরীয়তপুর জেলা। হাজী শরীয়তুল্লাহর নাম অনুসারে এই জেলাটির নামকরণ করা হয়। এ কারণেই বলছে যে হাজী শরীয়তুল্লাহ। তাহলে হাজী শরীয়তুল্লাহকে ফরায়েজি আন্দোলনের নেতা, তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নেতা। কি হিসাবে? যে তিনি ধর্ম প্রচারের জন্য বাঙালির মুসলিম যারা, তারা ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য সংগ্রাম করেছেন। এরপর আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা। তাহলে গীতাঞ্জলি কি? গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ যেটার জন্য নোবেল পেয়েছেন, এই বাংলা এই গীতাঞ্জলির জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খ্যাতি কবি উপাধি পেয়েছেন। এ কারণে বলছে আমার জন্ম হয়েছে এই গীতাঞ্জলি থেকে। এরপর এসেছে অগ্নিবীণা। তাহলে কাজী নজরুলের শ্রেষ্ঠ, কাজী নজরুল বিদ্রোহ ঘোষণা করেছে, বিদ্রোহী খ্যাতি পেয়েছে এই অগ্নিবীণা কাব্যের জন্য। এ কারণে বলতেছে আমার জন্ম হয়েছে অগ্নিবীণা থেকে। এরপর এই অগ্নিবীণা গ্রন্থটি কার? এই অগ্নিবীণা গ্রন্থটি হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি বা বিদ্রোহী কবি কাজী নজরুলের। আমি তো এসেছি ক্ষুদিরাম ও সূর্য সেন থেকে। তাহলে ক্ষুদিরামকে একটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি। এই ক্ষুদিরাম হচ্ছে অত্যাচারিত ম্যাজিস্ট্রেটের নাম কিংসফোর্ড।
ব্রিটিশদের অত্যাচারিত ম্যাজিস্ট্রেটের নাম কি ছিল? কিংসফোর্ড ছিল। তিনি কি করতেন? বাঙালিদের এত বেশি অত্যাচার করতেন। অত্যাচারিত ম্যাজিস্ট্রেটের নাম ছিল কিংসফোর্ড। এই কিংসফোর্ডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এই কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে বোমা নিক্ষেপ করেছিলেন। এই বোমাটা ভুলবশত দুটো ইংরেজ মহিলা মারা গিয়েছিল এবং কিংসফোর্ড বেঁচে গিয়েছে। এই কিংসফোর্ড ক্ষুদিরামকে ফাঁসি দিয়েছে। এই বাংলাদেশ থেকে ব্রিটিশ তাড়ানোর জন্য ক্ষুদিরাম হচ্ছে একটা আলোড়নকারী বা আলোড়ন সৃষ্টিকারী নাম। এরপর বলছে সূর্য সেন, কে বাংলা সাহিত্যে মাস্টার দা নামে পরিচিত। বাংলা সাহিত্যে মাস্টার দা নামে পরিচিত হচ্ছে সূর্য সেন। তিনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন এবং এখানে তাদের নাম স্মরণ করার জন্য যে আমাদের বাঙালির ইতিহাসগুলো এখান থেকে এসেছেন। আজীবন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন। এরপর বলছে আমি তো এসেছি জয়নুল আবেদিন আর অবনী ঠাকুর। তাহলে জয়নুল আবেদিনের নাম আমরা কে জানি না? বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধের চিত্রগুলো, বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী, যার বড় আর কোনো চিত্রশিল্পী নাই, তার নাম হচ্ছে জয়নুল আবেদিন। কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে, আমরা সবাই তার নাম জানি। এবং বাংলাদেশের যে চিত্রগুলো আছে স্বাধীনতা সংগ্রামের, সব চিত্রগুলো আমরা তারই হাতে সবচেয়ে সুন্দর তুলিতে আমরা দেখতে পেয়েছি। এরপর বলছে অবনী ঠাকুর। এই যে কলকাতা ঠাকুর পরিবারে কার জন্ম হয়েছে? অবন ঠাকুরের জন্ম হয়েছে। অবন ঠাকুর হচ্ছে কলকাতার ঠাকুর পরিবারের জন্ম, যে একজন শিশু সাহিত্যিক নামেও পরিচিত এবং চিত্রশিল্প নামেও পরিচিত। এরপর আমি তো এসেছি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। তাহলে রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছে। এরপর বলছে আমি তো এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশের রাষ্ট্রভাষা তো 1952 সাল। পৃথিবীর মাত্র একটাই মাত্র জাতি যে জাতি রক্তের বিনিময়ে ভাষা পেয়েছে। পৃথিবীতে আর কোনো জাতি এইরকম ইতিহাস সৃষ্টি করতে পারে না, যা বাঙালি দ্বারাই সম্ভব হয়েছে। এই কারণে বলছে আমি তো এসেছি বাংলার রাষ্ট্রভাষা থেকে বা বাংলার লাল রাজপথ থেকে। আমি তো এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব। তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্বাধীনতার একমাত্র আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে তার নামটি তিনি নিয়ে এসেছেন যে আমার জন্ম হয়েছে বঙ্গবন্ধু থেকে। এরপর বলছে আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ। তাহলে আমরা আরেকটি তথ্য পাচ্ছি যে জয় বাংলার বজ্রকণ্ঠ, ঐক্য ও সংহতির প্রতীককে কি বলে? ঐক্য ও সংহতির প্রতীককে জয় বাংলা বলে। এটা আমরা অবশ্যই মনে রাখবো যে ঐক্য ও সংহতির প্রতীক হচ্ছে জয় বাংলা। আমি তো এসেছি 71-এর মুক্তিযুদ্ধ। তাহলে আমরা স্বাধীন পেয়েছি, বাঙালি স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছ থেকে কত সালে? 1971 সালে। এই কারণে বলছে 71 থেকে আমার জন্ম। তাহলে সৈয়দ শামসুল হকের জন্ম 71 থেকে, অর্থাৎ 1971 থেকে। আমি বলছে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। চরণ মানে পায়ের চিহ্ন ফেলে, হাজার হাজার। বলছে সুদাও আমাকে, নদীকে বলতেছে সুদাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? কে তোমাকে এত দূর, কে অনুপ্রেরণিত করেছে? কবি যে এত দূর এসেছে হাজার চরণ ফেলে, এই কবিকে কে অনুপ্রাণিত করেছে? কবি বলতেছে তবে তুমি বাঙালি জাতির বীজ মন্ত্র শোনো নাই? তাহলে বাঙালি জাতির বীজ মন্ত্র আমরা অবশ্যই পূর্তিজন অর্থাৎ সকল ছাত্রছাত্রী আমাদের দায়িত্ব হচ্ছে বাঙালির বীজ মন্ত্র মনে রাখা। আমরা অবশ্যই এই বীজ মন্ত্র মনে রাখবো। সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে বাঙালির বীজ মন্ত্র কি? বাঙালির বীজ মন্ত্র হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আসি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকিবই। সব বিভেদ মানে সব ভেদাভেদ মুছে দিয়ে সাম্যের ছবি আঁকিবই। তাহলে সব ভেদাভেদ মুছে দিয়ে আমরা কি রাখবো? সাম্যের ছবি। সাম্য শব্দের অর্থ সমতার ছবি। আমরা কাউকে বড় লোক ছোট লোক দিয়ে মাপবো না, কাউকে হিন্দু মুসলিম দিয়ে মাপবো না। আমরা সবাই কি দিয়ে মাপবো? যে আমরা সবাই বাঙালি। এ কারণে কবি এখানে বাঙালির পরিচয় দিচ্ছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আসি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকিবই। সব বিভেদ মানে বড়লোক ছোট লোক, উঁচু শ্রেণী নিচু শ্রেণী, হিন্দু মুসলিম না ভেদাভেদ না করে আমরা সাম্যের ছবি আঁকবো। সাম্য শব্দের অর্থ সমতার ছবি আঁকবো। তাহলে অবশ্যই আমরা কবিতাটি বুঝে গেছি। তাহলে আমরা কবিতাটি আবারও বাসায় বসে বসে পড়বো এবং যেটা না বুঝবো সেটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে রাখবো, লিখে কমেন্ট করব। তাহলে আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। সবাই ঘরে থাকবো, সবার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।